একটি প্রশ্নের মুখোমুখি হবেন যে নির্বাচন আসলে হবে, তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। কার প্ররোচনায় কোনো দলের কিংবা কোনো ছাত্রের কিংবা কোন গোষ্ঠীর সিদ্ধান্তে উনি এই সংস্কারের বিষয়টা সামনে নিয়ে আসলেন। জামাত ইসলাম এই দলটি 47 সালে এই দলটি সৃষ্টি হওয়ার পর থেকেই আই থিঙ্ক এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারেনি, যেটা জাতির জন্য সঠিক। সারা বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না যে 237 জনের কোনো একজনকেও, দুইজন না একজনও উদাহরণ বের করতে পারবে না যে গডফাদারকে নমিনেশন দেওয়া হয়েছে। এবং আমার বিশ্বাস বাংলাদেশের এরকম কোনো বোকা কেউ নাই যে এনসিপিতে গিয়ে নির্বাচনের জন্য নমিনেশন নেবে। দর্শক, স্বাগত কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদুল হক মাসুদ। আপনাকে স্বাগত কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সাম্প্রতিক নানা ইস্যু এবং নির্বাচনী পরিস্থিতি বিষয় নিয়ে। আজ মাসুদ আপনার সাথে কথা বলবো। শুরুতেই একটু জানতে চাই যে 237টি আসনে বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন। সেখানে আমরা জানি যে আপনি পাবনা 1 আসনের সম্ভাব্য পাবনা 1 আসনের মনোনয়ন প্রত্যাশী। সেখানে তো আমরা দেখলাম যে সেই আসনটি হোল্ড করে রাখা হয়েছে। আসলে এখানে কি চমক দেওয়ার জন্য হোল্ড করা হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কালের কণ্ঠ ডিজিটালকে। তো আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনাদের 300 আসনের 237টি আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু চূড়ান্ত বলে দেওয়া হয়েছে, এটাই চূড়ান্ত মনোনয়ন না। তো এর মধ্যেও পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে। তবে স্বাভাবিকভাবে এটা যদি কেউ কোনো চরম ব্যত্যয় না ঘটায়, এই 37 জন থাকবে বলে আমরা প্রত্যাশা করি। এবং বাকি যে 63টি আসন ফাঁকা রাখা হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সময় আমাদের সাথে হাসিনা বিরোধী অনেকগুলো দল আমাদের সাথে ছিলেন। তো আপনারা একটা বিষয় শুরু থেকেই দেখেছেন যে জনাব তারেক রহমান সবসময় বলেছে যে আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই। শুধু নির্বাচন না, নির্বাচনের পরবর্তীতে নির্বাচনে যে সকল আমাদের সাথে যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা যদি নির্বাচন অংশগ্রহণ নাও করেন কিংবা জিতে নাও আসেন, নির্বাচন পরবর্তীতে একটা ঐক্যের সরকার গঠন করবেন। সেই হিসাবে আমার যতদূর ধারণা যে এখানে কিছু আসন হয়তোবা জোট সঙ্গীদের জন্য রাখা হয়েছে, বিচার বিশ্লেষণ চলছে যে তারাও হয়তোবা ইতিমধ্যে তাদের প্রার্থী রেডি করতে পারে নাই কিংবা বিএনপির সাথে নীতি নির্ধারণের সাথে বসে এটা ঠিক করা সম্ভব হয় নাই। এর বাইরেও আমাদের বিএনপির মধ্যে কিছু কিছু আসন রয়েছে, যেমন আমি পাবনা 1 আমার নিজের আসনের কথাই বলি। তো এই আসনে এখানে আমরা যারাই মনোনয়ন চাইছি দলের কাছে, প্রত্যেকেই এইবারই প্রথম যে আমরা জাতীয় সংসদে নির্বাচন করবার জন্য দলের কাছে মনোনয়ন চেয়েছি। মানে সেখানে কি একাধিক প্রার্থী আছে? একাধিক প্রার্থী আছে, 8 থেকে 10 জন প্রার্থী আছে। তাহলে মানে একাধিক প্রার্থী থাকার কারণেই কি মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল দল? দ্বিধাদ্বন্দ্ব ঠিক এভাবে আমি দেখি না, আমি বিশ্বাস করি যে আমার দলও দেখে না। আমি আই থিঙ্ক যে চেয়ারম্যান যে জিনিসটা উনি যে জিনিসটা করতে চান, যে আসলে তো শেষ কথা হলো যে বিজয় দিয়ে কথা, যে একটা সিট কিভাবে জিতিয়ে নিয়ে আসা যায়। তো এখনও তো আপনার স্বাভাবিক সিচুয়েশন থাকলে যেটা হয় যে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, মনোনয়ন ফর্ম কেনা হয় দলের কাছ থেকে, দল ভাইবা নেয়, ওই একটা পিরিয়ডে নমিনেশন দেওয়া হয়। কিন্তু এবার যেটা করা হলো, আপনারা দেখেছেন যে আমরা যাদের সাথে নির্বাচন করতে যাচ্ছি 24 জুলাই আগস্ট পরবর্তী সিচুয়েশনে জামাতে ইসলাম যেই রাজনৈতিক দল, সেই দলটি 6 মাস আগেই প্রার্থিতা ঘোষণা করলেন 300 আসনে। যদিও তারা এখনও আন্দোলনে আছেন, গণভোট চান, পিআর চান, একবার এক ইয়ে নিয়ে আছেন। সেই ক্ষেত্রে সেটা কিছুটা বিবেচনায় রেখে এবং আমাদেরও কিছুটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনি যেটা বললেন যে প্রার্থিতা বাছাইয়ের জটিলতা না, আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত উনি দেখতে চান কিংবা দলের নীতি নির্ধারণ ফোরাম দেখতে চান যে কাকে নমিনেশন দিলে আসনটি ধানের শীষের পক্ষে উদ্ধার করা সম্ভব। সেই কারণেই হয়তোবা ফাঁকা রাখা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি বিএনপি নিজস্ব নেতাকর্মীকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে তো শরিকদের যে কাউকে দেবেন। তো আমরা দেখেছি যে 237টি আসনে যে মনোনয়ন ঘোষণা করেছে যেদিন, তার
ঠিক সন্ধ্যার দিক থেকে আমরা দেখেছি যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের বিভিন্ন বিক্ষোভ দেখেছি আমরা বিভিন্ন জেলায়। তো সেক্ষেত্রে এই যে নির্বাচনকে সামনে রেখে যে নিজ দলের কর্মীরাই বিক্ষোভ করছেন, বিএনপি কি শেষ পর্যন্ত এই বিক্ষোভ সামাল দিতে পারবেন কিনা? আপনি দেখেছেন হয়তো একদম ইমিডিয়েট পরের দিনই হয়েছে, ইতিমধ্যেই সামাল আই থিঙ্ক যে সারা বাংলাদেশে তার পরের দিন থেকে আর ওরকম দেখা যায় নাই। আর তারেক রহমানের শুরু থেকেই তারেক রহমানের যে নেতৃত্বের প্রতি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি তাদের পূর্ণ আস্থা রয়েছে, এবং উনি বিভিন্ন সময়ে তার বক্তব্য বিবৃতিতে সবসময় বলেছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কথাটি আমরা মনে প্রাণে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের ভালো চাইবার ক্ষেত্রে, দেশের কি করলে ভালো হয় সেই ক্ষেত্রে দল যাকে নমিনেশন দিবে, মনোনয়ন দিবে, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি প্রত্যেকেরই উচিত এবং সেই কাজটিই করবে। আপনি তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা দেখেছেন, কেউ সব মানুষ তার একরকম হয় না, তো সেটা অলরেডি স্তীমিত হয়ে গেছে, আর ওরকম ইয়া নাই। আচ্ছা, জনাব মাসুদুল হক মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে সামাজিক অনুষ্ঠান এবং যেখানেই আপনি যাবেন একটি প্রশ্নের মুখোমুখি হবেন যে নির্বাচন আসলে হবে। তো আপনার কাছে একটু জানতে চাই যে ঘোষিত সময় অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, বা আপনারা কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি প্রশ্ন করেছেন। যেখানে দেখেন এদেশের মানুষের প্রত্যাশা ছিল একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট, যারা এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার, ভোট প্রয়োগের নিশ্চয়তা, একটা ভালো নির্বাচন চেয়েছে। বিগত 17 বছরে আমরা সবসময় প্রহসনের নির্বাচন দেখেছি। যখন বাংলাদেশ থেকে হাসিনা বিদায় নিল, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে একদম প্রথিতযশা সারা বিশ্ব বরেণ্য একজন মানুষকে আমরা পেলাম। এদেশের শুধু বিএনপি না, বাংলাদেশের সব মানুষেরই প্রত্যাশা ছিল যে উনি সুন্দর একটা নির্বাচন যত দ্রুততম সময়ে দেওয়া সম্ভব। তো পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখলাম যে এখন কার প্ররোচনায়, কোনো দলের কিংবা কোনো ছাত্রের কিংবা কোন গোষ্ঠীর সিদ্ধান্তে উনি এই সংস্কারের বিষয়টা সামনে নিয়ে আসলেন। সংস্কারের যে প্রস্তাবনা বাংলাদেশের সকল মানুষেরই ছিল, সেই জায়গায় সবচেয়ে এগিয়েছিলেন জনাব তারেক রহমান। আপনারা নিশ্চয়ই জানেন যে 5ই জুলাই 24-এর জুলাই আগস্টের পরবর্তীতে সংস্কার চাওয়া যত সহজ, জনাব তারেক রহমান কিন্তু 2023 সালের 13ই জুলাই উনি অনুভব করলেন যে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যেভাবে দেশটা চালাচ্ছে, যেভাবে দেশটা চলছে, এটা কোনো নিয়ম কানুনের মধ্যে নাই, সংবিধানের কোনো অনুশাসনের ভিতরে নাই। উনি শেখ হাসিনার ওই দুঃশাসনের সময় শেখ হাসিনার চোখে চোখ রেখে কিন্তু 31 দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যেখানে যেই সংস্কারগুলোর এখন দাবি করা হয় তার সবগুলোই এখানে কাভার করে। তারপরেও এই সংস্কার সামনে রেখে আমরা শুরু থেকেই বলেছি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করতে চায়। কেন? কত দ্রুত সময়ের মধ্যে একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, এটা সকল মানুষের, শুধু বিএনপি না, প্রত্যেকটা মানুষের চাওয়া এটা। তো এখন কোন অংশ কোন স্বার্থের জন্যে এই সংস্কারকে সামনে নিয়ে এসে নির্বাচনকে পিছানোর যে চিন্তাভাবনা, এ থেকে তো সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগেই যে অ্যাকচুয়ালি এই ইন্টারিয়াম গভর্নমেন্ট বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আলটিমেট তাদের অবজেক্টিভ কী? আপনি সংস্কার যেটাই বলেন, যেই যত কাজই করুক, তার আলটিমেট অবজেক্টিভ একটি নির্বাচন। ওনারা তো চাইলেই যুগের পর যুগ ক্ষমতায় থাকতে পারবেন না। তাহলে আমার আলটিমেট অবজেক্টিভ যেটা, আমার তো সেটাই ফোকাস করা উচিত ছিল। তো সেই জায়গা থেকে আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস নিজে হোক কিংবা তার টোটাল যে উপদেষ্টা পরিষদ হোক, একটা দীর্ঘসূত্রিতা ছিল। যেমন আমরা শেখ হাসিনার সময় যে জিনিসটা এখন মনে করাই দিয়েছেন উনি অলরেডি, যে গণতন্ত্র কম হলেও চলবে, উন্নয়ন হলে চলবে। এই সংস্কার সামনে নিয়ে এসে নির্বাচন পরে হলেও অসুবিধা নাই, সংস্কার হলে চলবে, সংস্কারগুলো আগে করা দরকার। আবার দেখেন, আপনি যদি দেশের যদি ভালো চান, দেশটা শাসন করতে হলে, দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। আপনি জনপ্রশাসন বলেন, আপনার আইন শৃঙ্খলার। আচ্ছা, তাহলে আমি একটু যোগ করি, তাহলে জামায়াতের আমির তিনি কেন এই কথাটা বললেন? এই যে আপনি যেটা বললেন যে আগে সংস্কার হতে হবে, নির্বাচন পরে হলেও সমস্যা নেই, মানে জামায়াতের তো তাড়াহুড়ো কেন নির্বাচন নেই, সংস্কার এবং গণভোট?
আমি আমি ওই জায়গাতেই আসতেছিলাম, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি যেটা বলতেছিলাম যে আমি যদি দেশের মঙ্গল চাই, মানুষের মঙ্গল চাই, ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থর বাইরে গিয়ে ওই নির্বাচনটাই আগে দরকার। তো জামাত ইসলাম একটা দল যাদের সাথে কিন্তু বিএনপি দীর্ঘ সময় জোটের রাজনীতি করেছে, বিএনপির সরকারের অংশও তারা ছিল। আমাদেরও প্রত্যাশা ছিল জনাব তারেক রহমান সহ অপর বাংলাদেশের সকল রাজনৈতিক দলই তো আমরা একসাথে মিলিতভাবেই স্বৈরশাসনকে থেকে বাংলাদেশকে মুক্ত করলাম। তারপরে আমাদের যে চাওয়াটা ছিল, সেখানে আপনি জামাতে ইসলাম দেখেন শুরু থেকেই তাদের যে তাদের যে চরিত্রটা মানুষের সামনে ফুটে উঠলো, ভেসে আসলো। আমি যে জায়গা থেকে দেখি এই জামাত ইসলাম এই দলটি 47 সালে এই দলটি সৃষ্টি হওয়ার পর থেকেই আই থিঙ্ক এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারেনি যেটা জাতির জন্য সঠিক। সব সময় তারা তাদের ব্যক্তি স্বার্থ এবং দলের স্বার্থটাকেই বড় করে দেখেছে। এখন আপনি দেখবেন যে জামাতে ইসলাম এই যে গণভোট চায়, গণভোট ছাড়া নির্বাচন হবে না। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে জামাত ইসলামের কিছু এ টিম, বি টিম, সি টিম, এনসিপি সহ এরকম আছে। কিছুটা আপনার বৈরিতা বক্তব্য, রেটরিক বক্তব্য দিলেও দিন শেষে যদি আপনি মিলান, এদের বক্তব্যগুলো মিলে যায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কেন মিলে যায় দেখেন, জামাতের বি টিম হচ্ছে এনসিপি, আপনার এখানে এবি পার্টি আছে। আচ্ছা, তারপরে এই যে নতুন করে যোগ হয়েছে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যে চরমনায়ের যে দলটি। মানে আমি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই যে জামাতের বি টিম হচ্ছে এনসিপি, তাহলে এই এনসিপির সাথে বিএনপি এক ধরনের জোটে যাবার অথবা নির্বাচনী প্রস্তুতি নেবার, কিন্তু আমরা শুনছি যে ভেতরে ভেতরে এক ধরনের চলছে, আলোচনা চলছে মনোনয়ন দেওয়ার অথবা আসন ছেড়ে দেওয়ার বিষয়ে। তাহলে জামাতের এই বি টিমের সাথে আপনাদের এত জোট বাঁধার অথবা হচ্ছে সুযোগ দেওয়ার কারণ কি? সুযোগ দেওয়ার কারণ বিএনপি শুরু থেকেই, মানে আপনার দেখেন জনাব তারেক রহমান এবং আমাদের দলের ভিতরেও তারুণ্যকে আমরা প্রাধান্য দিয়েছি। যেই জুলাই আগস্টে হাসিনা বিরোধী যে আন্দোলনটা হয়েছে, আপনার কোটার আন্দোলন থেকে শুরু হয়ে ছাত্ররা সামনে ছিল। এই ছাত্রদেরকে, এই জেনারেশন জেনজি, এদেরকে বিএনপি ওন করতে চায়। এদের বয়স কম, এদের হয়তো শিক্ষিত, কিন্তু আপনার শিক্ষিত, কিন্তু এরা ওই যে একটা কথা আছে যে আপনার বল্লভভাই প্যাটেল ভারতের কংগ্রেসের, উনি যখন প্রথম সভাপতি হয়েছিলেন, ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার অনুভূতি কী। দ্বিতীয়বার যখন হয়েছিলেন তখন প্রশ্ন করেছিলেন, উনি বলেছিলেন আমি যখন প্রথমবার হই তখন আমার বয়স ছিল কম, তখন ছিলাম আমি শুধু শিক্ষিত। আমি 62 বছর বয়সে আবার যখন হলাম, তখন আমি দেখতেছি আমি এখন শুধু শিক্ষিত না, আমি জ্ঞানীয়, মানে অভিজ্ঞ। সেই ক্ষেত্রে এই ছেলেরা, ছাত্ররা যারা, তারা শিক্ষিত নিঃসন্দেহে এবং তারা আন্দোলনে ভূমিকা রেখেছে, তারা ভুল করতে পারে, কিন্তু এই জেনারেশনটাকে তাদের ভুল বুঝে, তারা যে ভুল বুঝছে, এখান থেকে যদি আমরা তাদেরকে সাথে নিয়ে ওন করে তাদেরকে, এই জেনারেশনটাকে আমরা তো যারা বিএনপির ধরেন সিনিয়র নেতৃবৃন্দ, আর 10 বছর 15 বছর পরে এরা থাকবে না, এই ছাত্র সমাজতে দেশের নেতৃত্ব দিবে। তো এরা যদি এখন ভুল পথে ধাবিত হয়, এদেরকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব তো একটা বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে আমরা তো এদেরকে সংশোধন হয়ে গণতান্ত্রিক ধারায় চলুক এরা, এটা তো আমরা চাবো। আচ্ছা, একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছিল, বাস্তবায়নের সুপারিশ, সেই সুপারিশ পাওয়ার পর বিএনপির কিন্তু অভিযোগ করেছে যে ঐকমত্য কমিশন তাদের সাথে, মানে আপনাদের অর্থাৎ বিএনপির সাথে প্রতারণা করেছেন। এই সরকারের অধীনে আবার আপনারা নির্বাচনে যাচ্ছেন, আবার যে প্রতারণার শিকার হবেন না তার গ্যারান্টি কি, অথবা সে নিশ্চয়তা কতটুকু? এই জায়গায় আমাদেরকে সবসময় আমরা বলি যে আমরা সবসময় যে শুধু আমরা না, এদেশের জনগণকে সজাগ থাকতে হবে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা চাই এই সরকার সফলতার সাথে এই যেই সংকটকালীন সময় এসেছে, একটা সুন্দর সমাধান, সুন্দর নির্বাচন দিয়ে উনি বের হয়ে যাক। সেই জায়গা থেকে তো বিশ্বাস কাউকে না কাউকে তো করতে হবে। আমরা সেই জায়গা থেকেই তাকে ট্রাস্ট করতে চাই, আবার সাথে সাথে আমরা সতর্কও আছি যে ব্যত্যয় ঘটলে সেই ক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই তার অধিকার, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যেটা করতে হয় সেটা আমরা করার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে বিএনপি মনোনয়ন যাদেরকে দিয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছে গডফাদার, তরুণদেরকে বাদ দিয়ে গডফাদারদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনার কাছে তাই মনে হয়, অথবা এই মন্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন?
পাটোয়ারির বক্তব্য নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাই না, কি জন্য শুরু থেকে দেখবেন যে পাটোয়ারির বক্তব্য মানে সবসময় অপ্রাসঙ্গিক, মানে কোনো বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য খুব কমই আসছে। তো এই জন্য বলছি যে পাটোয়ারি যে কথা বলছে, আপনার 237 জন বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে, আর অর্ধেকের বেশি নতুন এবং প্রায় তরুণ। তো এবং সারা বাংলাদেশে, আমার পাবনা জেলার কথা যদি বলি, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন প্রথিত যশা শ্রমিক নেতা, এবং উনি বিআইডব্লিউটিএ একটা সারা বাংলাদেশের সব সময়ের লস প্রজেক্ট ছিল একটা, সেখানে অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়ে একটা লাভজনক প্রতিষ্ঠান করেছিলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন বিশেষ সহকারী ছিলেন দীর্ঘ সময় ধরে। এটা পাবনা 5। পাবনা 4 হাবিবুর রহমান হাবিব 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। তারপরে দীর্ঘকাল ধরে জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে প্রতিবাদী ভাষা হিসেবে রাজনীতি করে আসছেন। হাসান জাফির তুহিন ছাত্র দলের নেতা ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র দলের নেতা ছিলেন, এখন কৃষক দলের সভাপতি। আমি যদি আমার জেলার 4 জনের আমি 237 জনের নাম বলতে পারবো। আমি যদি এরকম নাম বলি, আমার বিশ্বাস এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে বলেছেন আমি জানি না, সারা বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না যে 237 জনের কোনো একজনকেও, 2 জন না, একজনও উদাহরণ বের করতে পারবো না যে গডফাদারকে নমিনেশন দেওয়া হয়েছে। আচ্ছা, তিনি আবার কিন্তু এটাও বলেছেন যে গডফাদারদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং যে তরুণরা বিএনপির মনোনয়ন পায়নি অথবা যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে এনসিপিতে স্বাগত জানিয়েছেন তিনি। না, এটা তো খুব ভালো স্বাগত জানাইছে, আমরাও তার স্বাগত গ্রহণ করেছি। তবে এই স্বাগত তার স্বাগত জানানোর মধ্য দিয়ে এখন আপনার একটা দলের অবয়ব দেখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি বাংলাদেশের এমন কোনো গ্রাম কি পাবেন যেখানে টোটাল জনসংখ্যার প্রায় অর্ধেক কিংবা তার বেশি সংখ্যক মানুষ সরাসরি এই দলটি সমর্থন করে? কিন্তু এনসিপি আপনার যে কয়েকজন সংবাদ সম্মেলন করে, তার বাইরে গেলে তো আর তাদের মানুষ নাই। তো এখন তারা ওয়েলকাম করলে কি আর না করলে কি, এখন সেটা করেছে, ধন্যবাদ দেই তাদেরকে, যে আমরা মনে করতে চাই যে আমাদের প্রতি তাদের সুভাষিস আছে। এবং আমার বিশ্বাস বাংলাদেশের এরকম কোনো বোকা কেউ নাই যে এনসিপিতে গিয়ে নির্বাচনের জন্য নমিনেশন নিবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাই যে আপনি তো পাবনা 1 আসনের থেকে মনোনয়ন প্রত্যাশী, শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন কিনা, কতটুকু আশাবাদী আপনি? ধন্যবাদ আপনাকে। এই জায়গায় আমার একটু সময় দেবেন। সেটা হলো যে আপনার মনোনয়ন পাবো, আমি নিশ্চয়ই শতভাগ আশাবাদী। কেন আশাবাদী আমি বলি, জনাব তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারণী ফোরাম যেই কয়েকটি আপনার ক্রাইটেরিয়া বিবেচনা করে মনোনয়ন দিচ্ছে, শিক্ষিত হতে হবে, সৎ হতে হবে, এলাকার মানুষের জনপ্রিয়তা থাকতে হবে, সাংগঠনিক মনোভাব এবং সাংগঠনিক সক্ষমতা থাকতে হবে, নির্বাচন করার সক্ষমতা থাকতে হবে। আমি বলছি তা না, আমার এলাকার সমস্ত মানুষ, শুধু আমার দল না, শুধু বিএনপি না, বিএনপির বাইরে আমার অপোনেন্ট যে দল, যার এগেইনস্টে আমরা নির্বাচন করতে যাব, জামাত ইসলাম, ওই দলের মানুষও মনে করে সেই সক্ষমতা আমার মধ্যে আছে। আর আমার দলের মানুষ তো মনে করেই। সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী, এবং আরও আশাবাদী এই জন্যে, আমার নির্বাচনী এলাকার যেই আপনার এই যে 3 লাখ, সাড়ে তিন লাখের উপরে যে ভোটার সংখ্যা, এই মানুষগুলোর আমি চোখে মুখের দিকে যখন তাকাই, সবাই আমার দিকে তাকিয়ে আছে। এবং এটা তো মানবেন যে সব মানুষই ভালো জিনিসটা চায়। আমি নিজে যেমন সততা নিজে প্রিজার্ভ করি, এবং আমি সবার কাছে এই ওয়াদা এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। বিগত দিনে সবসময় যে জিনিসটা দেখেছি, একজন এমপি ক্যান্ডিডেট হয়ে নির্বাচন করতে চায়, শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দিতে চায়, উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। আমি কিন্তু মানুষের সাথে কথা বলেছি, 1-to-1 কথা বলেছি। প্রত্যেকটা মানুষের হক, আমি যার হক সমাজে যেই শ্রেণীর, তারেক রহমান যেই কথাটি বলেছে, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, এই জায়গাতে আমি মানুষকে আশ্বস্ত করতে পেরেছি, বোঝাতে সক্ষম হয়েছি যে আমার দ্বারা আমার অঞ্চলের মানুষের হক নিশ্চিত থাকবে, আমার কাছে আমার অঞ্চলের মানুষ নিশ্চিত থাকবে, এলাকা নিশ্চিত থাকবে, যেমনটি বাংলাদেশটা বিএনপির হাতে নিরাপদ থাকবে। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে দল আমাকে নমিনেশন দিবে। আমরা চাই আপনার আশা পূরণ হোক। আপনার জন্য কালের কণ্ঠের পক্ষ থেকে শুভকামনা থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান বিশেষ সাক্ষাৎকার কালের কণ্ঠের। আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন।